গল্প অলৌকিক পর্ব লিখেছেন ইসরাত হাসান নিরু। আমার ওয়াইফ মিলিকে আজকাল আমার একটু ভয় ভয় লাগে। এই ভয় আগে ছিল না, নতুন হয়েছে। বিয়ের আগেও শুনেছিলাম মিলির উপর জিনের আছর আছে। সেই জিন চায় না মিলির কারোর সাথে বিয়ে হোক। এজন্যই মিলির প্রথম স্বামী বিয়ের পরদিন স্ট্রোক করে মারা যায়। আসলে স্ট্রোক একটা উসিলা, ওই জিন মিলির বরকে মেরে ফেলেছিল। না হলে সুস্থ সবল মানুষ কেন হঠাৎ বিয়ের রাতে স্ট্রোক করতে যাবে? অনেক তো নাকি এটাও বলতো যে মিলির সাথে ওই জিন নিয়মিত শারীরিক সম্পর্ক করে। মিলির পেটেও ওই জিনের বাচ্চাও ছিল, সেটা পরে মিলি নষ্ট করেছে। এসব আমি শুনেছিলাম মিলির সাথে আমার বিয়ের কথা যখন চলছিল সে সময়ে। আমি অবশ্য এসব জিন ভূতে বিশ্বাস করি না, তাই তো এসব কথায় কান না দিয়ে মিলিকে বিয়ে করেছি। তবে এখন মাঝে মাঝে ওকে আমার ভয় লাগে। আমার পরিচয় দিয়ে দিই, আমি মোকাদ্দেস, গরিব পরিবারের ছেলে। অবশ্য পরিবার বলতে তেমন কেউ নেই আমার। মা বাবা অনেক আগেই মারা গেছেন লঞ্চ ডুবিতে। আমার দাদা বাড়ি ছিল বরিশাল, আমরা থাকতাম ঢাকায়। বাবা একটা ছোট্ট চাকরি করতেন। একবার আমার দাদি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। নানিমা সে সময় আমাদের দেখতে ঢাকায় এসেছেন। 4 বছরের আমাকে নানির কাছে রেখে মা আর বাবা গেলেন বরিশালের উদ্দেশ্যে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগে লঞ্চ ডুবিতে মারা যায় দুজনেই। সেই থেকে নানির কাছে রয়ে গেলাম। সেই নানিও মারা গেলেন আমার 14 বছর বয়সে। আমার মা ছিলেন নানির একমাত্র সন্তান, তাই কাছের বলতে আর কেউ রইল না। দাদি অসুস্থ মানুষ থাকেন চাচাদের সংসারে, আমার রাখবেন কিভাবে? নানি মারা যাবার পর দুঃসম্পর্কের এক মামার কাছ থেকে এসএসসি পাশ করে ঢাকা চলে আসি। এখানে এসে টিউশনে করে মানুষের দোকানে কাজ করে বিএ পাশ করেছি। এখন একটা বিস্কিট কোম্পানির কেরানির পোস্টে চাকরি করছি। বিয়ে বা করার কথা ভাবতে ভাবতে বয়স 30 পেরিয়ে গেছে। আসলে আমার জন্য যে মেয়ে দেখবে এমন কাছের কেউ নেই। এরকম আর বারান্দাওয়ালা একটা বাসায় একাই থাকি। নিজে রান্না করে খাই। কেরোসিনের চুলোয় ভাত, আলু সিদ্ধ, ডিম ভাজি করে খাই। মাঝে মাঝে বাইরে হোটেলেও খেয়ে নিই যখন রান্না করতে ভালো লাগে না। তো একদিন অফিস থেকে ফিরে ভাত রাঁধতে গিয়ে মার পড়ে যায়, পুড়ে গেল। পরদিন অফিসে গেলে আমার কলিগ রাকিব ভাই বললেন, এভাবে কি চলে নাকি মিয়া? এবার একটা বিয়ে শাদি করো। আমাকে মেয়ে দেবে কে? কি যে বলেন, এই দেশে মেয়ের অভাব আছে নাকি? আপনি শুধু হ্যাঁ বলেন। আমি কি বলবো, শুধু হাসলাম। যার মানে দেখেন, খুব সুন্দর একটা মেয়ে আছে, সিনেমার নায়িকাদের মতো দেখতে। বাবার অবস্থাও ভালো, দেখলেই পছন্দ হবে আপনার। এমন মেয়েকে আমার সাথে বিয়ে দেবে? কথা তো এইখানেই ভাই। আপনাকে খুলেই বলি, তবে বিয়ে শাদির ব্যাপারে লুকিয়ে রাখা ঠিক হবে না। মেয়েটার আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু সংসার হয়নি একদিনও। আমি একটু দমে যাই। ওহ, একদিনও সংসার হয়নি কেন? ছেলেটা বিয়ের রাতেই মারা যায়, স্ট্রোক করেছিল। ইস, খুব দুঃখজনক ঘটনা। আরও দুঃখজনক হলো, এই ঘটনার পর সবাই ভাবতে শুরু করলো মেয়েটার কোনো দোষ আছে। অলক্ষণে মেয়ে আর কি, এই জন্য বরটা মারা গেছে। এমন আবার হয় নাকি এখনও? এসব কুসংস্কার এখন কেউ মানে? আপনার যা কথা, হয় মানে অহরহ হচ্ছে। কত বিচিত্র কারণে যে মেয়েদের বিয়ে ভাঙে। এই মেয়েটার আর বিয়েই হচ্ছে না। পাত্রপক্ষ আসে, দেখে পছন্দ করে, কিন্তু এসব কথা শোনার পর বিয়ে ভেঙে দেয়। এটাই ঠিক না। জীবন মৃত্যু সব খোদার হাতে, কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এক্ষুনি আমার মৃত্যু হতে পারে।
সেখানে আপনার তো কোনো হাত নেই। আপনি এভাবে ভাবছেন, কিন্তু সবাই তো এমনভাবে ভাবতে পারে না। আপনাকে একটু হলেও চিনি বলেই এই মেয়ের কথা বললাম। মেয়ের বাড়ির লোকজন মেয়েটাকে নিয়ে ভীষণ টেনশনে আছে। বিবাহযোগ্য মেয়েকে কে আর কতদিন ঘরে রাখবে? আপনি দেখেন, মেয়ে যদি পছন্দ হয় তো কথা ফাইনাল করব। পছন্দ না হলে আরও মেয়ে আছে। আমার একটু আগ্রহ হলো, মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে। মেয়ে নাকি ভীষণ সুন্দরী। সুন্দরের প্রতি আকর্ষণ সব মানুষেরই কম বেশি আছে, আমিও এর বাইরে নাই। আর তাছাড়া আমার যেটুকু এই সমস্ত কুসংস্কার নিয়ে মাথা ব্যথা নেই, তাই বললাম এই মেয়েটাকেই দেখি তাহলে। আচ্ছা, আমি ডেট ঠিক করে জানাবো। মেয়ের বাসায় কথা বলে নেই। পরদিন অফিসে যেতেই রাকিব ভাই বললেন, ভাই তৈরি থাকেন, আগামী শুক্রবার মেয়ে দেখতে যাব। শুক্রবার বিকালে রাকিব ভাই সহ মিলিদের বাড়িতে পৌঁছে গেলাম। দোতলা ছিমছাম একটা বাড়ি, দোতলা পুরোপুরি কমপ্লিট হয়নি। বাড়ির সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে, সেখানে একপাশে ছোট একটা ফুলের বাগান, আর ছড়িয়ে ছিটিয়ে দেওয়ালের চারপাশে ধরে নানান রকমের ফলের গাছ। দোতলা এখনো কমপ্লিট হয়নি, দুটো ঘরের কাঠামো তুলে রাখা হয়েছে। আসার পরই মিষ্টি কিনে এনেছি, যেগুলো একটা কম বয়সী মেয়ে এসে বাড়ির ভিতরে নিয়ে গেছে। বসার ঘরে মিলির বাবা আর বড় ভাই আছেন, আমাকে টুকটাক প্রশ্ন করছেন। তা বাবাজি, বাড়ি কোথায় আপনার? জি, বরিশালে। চাকরি যেন কোথায় করেন? আমি কোম্পানির নাম বললাম। এটার অফিস কোথায়? গাজীপুরে। বাবাজি যেন কি পাস দিয়েছেন? বিএ পাস করেছি। মাশাল্লাহ। বাড়িতে কে কে আছেন? কাছের বলতে তেমন কেউ নেই, এক দুঃসম্পর্কের মামা আছেন, দাদি আর চাচারা আছেন, খুব একটা যোগাযোগ নেই। আচ্ছা। কথাবার্তার এই পর্যায়ে মিলি ঢুকলো শরবতের গ্লাস হাতে নিয়ে। আসসালামু আলাইকুম। রাকিব ভাই জোরে সালামের উত্তর দিলেন। ওয়ালাইকুম সালাম। মিলির কণ্ঠস্বর ভীষণ মিষ্টি, যেন রিনিঝিনি করে কাচের চুড়ির আওয়াজ তুলল। আমি মুখ তুলে মিলির দিকে তাকালাম। বড় করে ঘুমটা টানা, চেহারা দেখে বোঝা যায় না। মিলির এক ভাবি ঢুকলো পেছন পেছন। তিনি মিলি বসার পর পেছন থেকে ঘুমটা একটু টেনে মুখটা বের করে দিলেন। রাকিব ভাই বললেন, মাশাল্লাহ। আমি হাঁ হয়ে গেলাম। এত সুন্দর দেখতে কোনো মানুষ হয় নাকি? এই মেয়েকে আমার সাথে বিয়ে দেবে এনারা? ভাবি বললেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রাকিব ভাই বললেন, আপনার পুরো নামটা যেন কি? মোছাম্মদ শাহরিন মিলি। সুন্দর নাম। রাকিব ভাই আমাকে বললেন, ভাই কিছু জানতে চাইলে বলেন। আমি রাকিব ভাইকে বললাম, আমার ভিতর কোনো প্রশ্ন নেই। মিলি ওর ভাবির কানে কানে কী যেন বলল। উনি বললেন, আপনারা বরং নিজেরা একা কথা বলুন। আমাকে ছাদে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরে মিলি এলো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আমার সম্পর্কে সব কিছু জানেন তো? জি, শুনেছি। আপনার বিয়েতে আপত্তি নেই? না, অতীত নিয়ে আমার কোনো আপত্তি নেই, তবে আপনি হয়তো আমার সম্পর্কে সবটা জানেন না। আমি খুব সাধারণ পরিবারের ছেলে, ছোটোখাটো একটা চাকরি করি, গাজীপুরে একটা এক রুমের বাসায় ভাড়া থাকি। আমার সম্পত্তি বলতে কিছু নেই, মানে জমি জমার কথা বলছি। আপনি বিয়েতে রাজি তো? আমার আপত্তি নেই। তাহলে দিন তারিখ ঠিক করে ফেলি। জি, বাবার সাথে কথা বলুন। 7 দিনের মধ্যে মিলির সাথে আমার বিয়ে হয়ে গেল। মিলিকে নিয়ে উঠলাম আমার এক রুমের ছোট্ট বাসায়। বাসরাতে মিলি আমাকে বলল, আপনি আমাকে বিয়ে করলেন, আপনার ভয় নাই? কিসের ভয়? এই যে আমার সাথে জিন থাকে, এটা জেনেও বিয়ে করলেন।
এসব জিনভূত কখনো মানুষের সাথে থাকে না, এসব আমি বিশ্বাস করি না। হি হি। হাসছেন কেন? হাসির কিছু বলিনি। আমার সাথে কিন্তু আসলেই জিন আছে। আচ্ছা, ডাকুন আপনার জিনকে, উনিও তো আমাদের সাথেই এ বাসাতে থাকবেন। আজ থেকে আমার সাথে আলাপ পরিচয় করিয়ে নেই। গল্পের পরবর্তী পাঠ শোনার জন্য আমন্ত্রণ রইল। গল্প অলৌকিক পর্ব 1 লিখেছেন ইসরাত হাসান নীরু।